শাহাদাত আলী বাবু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন থানা বিএনপির সহসভাপতি আলী হোসেন আলী ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শিশু দলের সভাপতি জনাব সোহেল রানা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব পাবেল মোল্লা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও ভাই ও বোনেরা, দাদার জন্য অপেক্ষা করে আপনারা এতক্ষণ বসে আছেন রোদের ভিতরে, তাই দাদা আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সম্বন্ধে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ ঢাকা ৩ জনাব বাবু গৌরচন্দ্র রায়। এবং আপনাদের মাঝে আলোচনা করবেন মাননীয় নারী আসনের সংসদ জনাব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। আপনাদের সবাই কথা বলবেন। আপনাদের সবাইকে, আপনারা যারা উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানে, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে সম্মানিত প্রধান অতিথি, ঢাকা ৩ আসনে জনগণের আপনাদের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি মাননীয় সংসদ সদস্য বাবু গৌরচন্দ্র রায়, তিনি বক্তব্য দেবেন, আমরা শুনব। আমাদের কথা একটাই থাকবে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ এবং আদর্শ এবং দর্শনকে সামনে রেখে মেনে চলে আমরা আমাদের নীতি নির্ধারণ করব, পথ চলব এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। ধন্যবাদ সবাই। উপস্থিত আজকে ক্ষণজন্ম মহাপুরুষ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের যারা এই আয়োজন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা কষ্ট করে এই আয়োজনের সামান্য কিছু গ্রহণ করার জন্য উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমাদের মাঝে উপস্থিত আছেন যাতে আপনারা শাসন পান, আমাদের পদ পান, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী মাননীয় সংসদ সদস্য এবং থানা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক মুজাজ্জের আলী বাবু। গত নির্বাচনে আপনাদের কাছে যারা যারা আছেন, অনেক পরিশ্রম করছেন, তাদের নেতৃত্বে আপনারা সকলেই, আমি নাম না বলে সবার কাছেই কৃতজ্ঞতা জানাই। যারা ভোট দিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যারা ভোট দেন নাই তাদেরকে ধন্যবাদ জানাই, কারণ আমরা ১৬-১৭ বছর লড়াই করেছিলাম মানুষের ভোটের অধিকার। মানুষ তার ইচ্ছা মতো যাদের কাছে তাকে ভোট দিচ্ছে, এটা আমাদের বড় আনন্দ এবং তৃপ্তি। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমাদেরকে এখন ভাবতে হবে যারা আমাদেরকে ভোট দেন ভবিষ্যতে যেন তারা আমাদেরকে ভোট দেয়, সেভাবে আমাদের তথ্য। আর এখান থেকে সামনে তো ৭৯ সালের ৪ ফেব্রুয়ারি জিয়াউর রহমান এই গ্রামে আসছিল, আপনারা জানেন। জিয়াউর রহমান সম্পর্কে বলতে গেলে দীর্ঘ সময়, আমি অত সময় নেব না, যেখানে আপনাদের মহিলাদের উপস্থিতি বেশি, সেহেতু জানা দরকার জিয়াউর রহমান এই দেশের নারী সমাজের জন্য কি করছে। এটা একটা মুসলিম প্রধান দেশ। এই দেশে কিছু কিছু ধর্মান্ধ লোক ইসলাম সমাজে অপব্যাখ্যা দিয়ে থাকে। এই অপব্যাখ্যার কারণে নারীর স্বাধীনতা, নারীর অনেক অধিকার খরচ পায়। জিয়াউর রহমান সর্বপ্রথম আপনাদের মতো নারীদেরকে কিন্তু পুলিশের পোশাক করেছে, গ্রাম পুলিশ, তারপরে এমনি পুলিশ, সামরিক বাহিনী। বাংলাদেশের প্রথম নারী তিনি পাইলট বানিয়েছেন, খেয়াল করছেন। এবং নারীদেরকে ঘর থেকে এনে তাদের যোগ্যতা, তার শিক্ষা দিয়ে তারা যেন স্বাবলম্বী হতে পারে, তারা যেন পরাধীন না থাকে, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা যোগ্যতা দিয়ে তারা তাদেরকে গড়ে তুলতে পারে।
কারণেই তিনি নারী সমাজকে উন্মুক্ত করছেন, বাড়ির রান্নাঘরে আটকে রাখেন। পরবর্তী পর্যায়ে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য তিনি আমাদের দেশের জন্য ফুড ফর ওয়ার্ক, কাজের বিনিময়ে কাজে এটা অর্ধেক মেম্বার সামনেটা খায়, অর্ধেক জনগণ খায়। কিন্তু তিনি কিন্তু করেছিলেন কাবির খানা, অর্থাৎ খাদ্যের বিনিময়ে শিক্ষা। এই খাদ্যের বিনিময়ে শিক্ষার মধ্য দিয়ে প্রত্যেকটা মেয়েকে যখন দেওয়া হলো, তখন মারা মেয়েকে আর ঘরে আটকে না রাখি স্কুলে নিয়ে যেত, কারণ সে যা পেত তা দিয়ে তার সংসারটা চলত। এই কারণে বর্তমানে কিন্তু নারী শিক্ষা ছেলেদের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। এবং আজকে চাকরির বিজ্ঞাপন আসছে, যে পরিমাণ ছেলেদের দরখাস্ত করে তার চেয়ে বেশি পরিমাণ দরখাস্ত করে মেয়েদের। আবার পরীক্ষার রেজাল্টও দেখা যায় চাকরি তারাই বেশি পায়। এখন চিন্তা করবেন যে এই যে ধর্মান্ধতা থেকে এই দেশটাকে, নারী সমাজকে মুক্ত করছে যে অবস্থা, তার প্রতি সবার আগে নারী সমাজের কৃতজ্ঞতা থাকবে। যুব সমাজকেও তিনি কর্মের হাতে রূপান্তরিত করার জন্য বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং, বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে তিনি দেশে বিদেশে তাদের চাকরি সংগ্রহ করছেন। এখন আমাদের দেশে এই কারণে মধ্যে অনেক জায়গায় দেখা যায় বাজারে ভিড়, বুড়ারা এখন বিড়ি খায় না, তারা এখন সিগারেট খায় আর গল্প করে আর বাজার করে। টাকাটা আসে থেকে প্রত্যেকের সন্তান বিদেশে চাকরি করে, টাকা পাঠায়, তারা এখানে বসে আরামে সংসার চালায়। এই যে অর্থনীতি যে একটা যুগান্তকারী পরিবর্তন, এই পরিবর্তনের মধ্য দিয়ে আমি যদি, ভারত অনেক বড় দেশ, এখনও কিন্তু ভারতে দরিদ্রের সংখ্যা যত, বাংলাদেশে অত সংখ্যায় মানুষ না। এখনও দারিদ্র বিমোচনে ভারত পিছিয়ে, বাংলাদেশ এগিয়ে। আধুনিক জীবনযাপন বাংলাদেশে গিয়ে ভারত পিছিয়ে। অর্থাৎ বাংলাদেশের লোক সংখ্যা যদি এখন 20 কোটি হয়, ভারতে কম হলো 30 কোটি লোক এখনও 3 মাইল 4 মাইল দূর থেকে পানি কলসি দিয়ে পানি সংগ্রহ করতে হয়। এটা আপনাদের করতে হয় না। সুতরাং আমরা যা পেয়েছি তাতে হয়তো আমরা সন্তুষ্ট না, আমরা আরও চাই। কারণ সীমাহীন কি আকাঙ্ক্ষা, কিন্তু আকাঙ্ক্ষা পূরণ আমাদের হাত সীমাবদ্ধ। এই সীমাবদ্ধতার মধ্যে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা সকলের সুশৃঙ্খল জীবনযাপন আমরা সৃষ্টি করতে পারছি। তাই আজকে গরমের মধ্যে আপনারা আসছেন, আমরা অন্য সময় বলবো যে জিয়া রহমান একজন মহান দেশদরদী, জনদরদী ছিলেন। তিনি আত্মীয় স্বজনের দিকে তাকান, তিনি তাকিয়েছেন জনগণের দিকে তাকান। আমি একটু ছোট্ট ওনার গল্প বলব। হঠাৎ একদিন আমাদেরকে ডাকলেন তার বাড়িতে, অনেক লম্বা গল্প, সেই গল্পগুলো গল্প আর দেশ নিয়ে গল্প। তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন, কমলাপুর রেল স্টেশনে গেছেন? কে না গেছে? ট্রেনে উঠছেন না চলে গেছেন না নামছেন? কিন্তু রাত্রিবেলা এই প্ল্যাটফর্মের মধ্যে কত মানুষ ঘুমায় দেখছেন। বললেন, আমি একদিন রাতে 3টা বাজে তেজগাঁ থেকে কমলাপুর রেল লাইনের উপর দিকে আসলাম, 2 পাশে দেখলাম বস্তির মধ্যে মানুষ। একদিন সদরঘাট টার্মিনালে আসলাম, টার্মিনালের নিচে মধ্যে বহু মানুষ ঘুমাচ্ছে, ছেড়ছে, মশায় কামড়াচ্ছে, ছটফট করছে, ঝগড়া হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখলাম। তারপরে দেখেন, তারপরে বলেন তো আমার ফ্যামিলিতে কয়জন লোক? আমি বললাম যে আমরা সবাই বললাম যে স্যার আপনি আছেন, ম্যাডাম আছে, শুনছি আপনার 2টা ছেলে আছে। ও আমার 2টা ছেলে আছে, শুনছেন, এখনো দেখেন না? একটা সময় দেখাবো। তাহলে আমার ফ্যামিলিতে কয়জন লোক? 4 জন। এই রাজনীতি করেন নাকি আপনারা? আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার পরিবারে 10 কোটি লোক। এই 10 কোটি লোকের আহার, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কেন বললাম বস্তির ধারে মানুষ? বললাম যে স্যার ওদের সামর্থ্য নাই। বললেন না, রাষ্ট্রের সামর্থ্য নাই,
ওদের অধিকার ভালো বসবাস, ভালো বাসস্থান, ওদের একটা অধিকার। ওরা যেদিন বুঝবে সেদিন দেখবেন সবার বাড়ির দখল করবে। তো সুতরাং আপনারা যুবক মানুষ আসেন, একসঙ্গে কাজ করি। সবার যদি বাড়ি হয় আপনার আমারও হবে। অর্থাৎ তিনি বাড়ি করেন নাই, কেন করেন নাই? অর্থাৎ আমি সংসারের প্রধান, রাষ্ট্রের প্রধান, সকলের বাড়ি যদি আমি না করতে পারি আমার বাড়ি করে কি হবে? সে কারণে দেখেন ইতিহাস বলে জিয়া রহমান তার সারা বরণের পরে তার একটি বাড়ির ঠিকানা তারা দিতে আগে পান। তেমন একটা মহান পুরুষ ক্ষণজন্মা প্রতি বছর আসে। তার ধারাবাহিকতার খালেদা জিয়াও কিন্তু তার আদর্শ করে ধারণ করে পথে পথে হাঁটলেন। আপনাদের এখানে বহুবার আসেন না? তিনি আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করলেন এবং তাদেরই উত্তরসূরি, তাদেরই সন্তান তারেক রহমান, সেও আপনার চেষ্টা করতেছে। টেলিভিশনে দেখবেন দিনরাত্রি পরিশ্রম করতেছে মা বাবার আদর্শ মধ্য দিয়ে এই দেশের জনগণের কল্যাণ করা, গণতান্ত্রিক মুক্তি এবং প্রত্যেকটা মানুষের সুখ এবং শান্তিটাকে নিশ্চিত করতে চায়। যদি নিশ্চিত করতে চায় তাহলে আমাদের সহযোগিতার দরকার আছে না? আমাদের ধৈর্যের দরকার আছে না? তারেক রহমান প্রধানমন্ত্রী কয়দিন বলবেন? 3 মাস। এখনই যদি মনে করেন যে 3 বছর হয়ে গেছে, তো হবে না। 17 বছরে যে ঘরটা নোংরা হয়েছে সেই ঘরটা দিন রাত্রি পরিশ্রম করে তো কয়েকদিন সময় লাগবে, 3 দিন 4 দিন পাবেন না। তাই 17 বছরের যে অব্যবস্থা এগুলিকে আমাদেরকে গুছিয়ে দিতে হবে। তারপরে আমরা আপনাদের কাছে যে প্রতিশ্রুতি দিচ্ছি প্রত্যেকটা প্রতিশ্রুতি আপনাদেরকে সাথে নিয়ে শেষ করবো, সম্পন্ন করবো। আপনারা ভালো থাকুন, আপনারা আসছেন খুশি হবেন। আমি এগিয়ে আছি ভাই, আপনারা বসে আছেন, আপনারা এগিয়ে চালাচ্ছেন। হ্যাঁ, আমি আমার নেতা কর্মী সহকর্মী সবাইকে বলবো আমরাও পরিশ্রম করবো, আমাদের সাথে আপনারা থাকেন। দেশটা একটা জায়গায় করবো, তখন আপনি আমি সবাই মিলে করে থাকবো। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। আপনি চাপেন, আপনার চাপতে হবে। কথা বলে